আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা এর চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এর প্রথম পরিচ্ছেদে রয়েছে সমাস, উপসর্গ ও প্রত্যয়। তো আমরা এখানে একটা প্রবন্ধ পড়ব। প্রবন্ধটির নাম হচ্ছে ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ। এটা লিখেছেন এস ওয়াজেদ আলী। 1890 সালে জন্মগ্রহণ করে 1951 সালে মৃত্যুবরণ করেন এবং তিনি একজন প্রাবন্ধিক ছিলেন। এই যে লেখাটা তার একটা প্রবন্ধ। তিনি এটি লেখকের এই যে প্রবন্ধটা লেখকের ভবিষ্যতের বাঙালি এই বই থেকে নেওয়া হয়েছে। এই এস ওয়াজেদ আলী ছিলেন 19 শতকের একজন সাহিত্যিক। তার অন্যান্য লেখা বইয়ের মধ্যে রয়েছে দেখো, গুলদাস্তা, মোটর যোগ, রাঁচি সফর ইত্যাদি। এখানে আমরা ব্যক্তিগত স্বার্থ এবং সামাজিক স্বার্থ প্রবন্ধটি পড়বো। এখন মানুষ কেবল নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে থাকতে পারে না। মানুষ কি নিজের ব্যক্তিগত স্বার্থ নিয়ে থাকতে পারে না। তাকে কি করতে হয়? সামাজিক স্বার্থের আকর্ষণ সে অনুভব করে। মানে তাকে সামাজিক স্বার্থ, সমাজের ব্যক্তিগত স্বার্থ কোনগুলা, যেগুলো নিজের একদম ব্যক্তিগত ব্যাপার নিজের, কিন্তু মানুষ শুধুমাত্র ব্যক্তিগত প্রকৃত যে মানুষ সে নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে না, সমাজের স্বার্থ নিয়ে বেশি ব্যস্ত থাকে। নিজের স্বার্থের এবং সামাজিক স্বার্থের কথা ভাবা তার পক্ষে স্বাভাবিক। মানে সে স্বাভাবিকভাবে নিজের স্বার্থের কথা ভাবে এবং সমাজের স্বার্থের কথাও ভাবে। স্বার্থপরতা আর পরার্থপরতা দুটি মানুষের প্রকৃতিগত, মানে প্রকৃতিগত ভাবেই মানুষ স্বার্থপরতা করে, আবার পরের কথাও চিন্তা করে। আর একে ভিত্তি করেই তার সমাজ জীবন গঠিত হয়েছে। মানে এইটার উপর ডিপেন্ড করে তার সমাজ জীবন গঠিত হয়েছে, তার নীতিবাদ রচিত হয়েছে। তবে এই কথা সত্য যে কোনো মানুষের মধ্যে ব্যক্তি স্বার্থ বড় আকারে, কারো মধ্যে সামাজিক স্বার্থ বড় আকারে দেখা দেয়। মানে কোনো লোক ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দেয়, মানে বেশি সেলফিশ হয়। আবার কেউ ব্যক্তি স্বার্থের উপরে সামাজিক স্বার্থকে দেখে। যাদের কাছে ব্যক্তি স্বার্থের মূল্য বেশি তারা ধনী হয়, বিষয় সম্পত্তি অর্জন করে, নিজেদের সুখ দুঃখ নিয়ে ব্যস্ত থাকে। যাদের কাছে সামাজিক স্বার্থের মূল্য বেশি তারা দেশপ্রেমিক হয়, দেশের মঙ্গলের জন্য সাধনা করে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সেবায়, বিভিন্ন সামাজিক আদর্শের সাধনায় আত্মনিয়োগ করে। বলা বাহুল্য এই শেষোক্ত শ্রেণীর মানুষের উপরেই সমাজের মঙ্গল এবং উন্নতি নির্ভর করে। যারা হচ্ছে দেশের কথা ভাবে, দশের কথা ভাবে, যারা হচ্ছে ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে সামাজিক স্বার্থকেই বেশি প্রাধান্য দেয়, তারাই সমাজের মঙ্গল এবং উন্নতি নির্ভর করে তাদের উপরে। তাদের উৎসাহ এবং কর্মতৎপরতাই সমাজকে জীবনের উচ্চতর স্তরে নিয়ে যায়, আর তাদের অবসাদ ও নিরুৎসাহ সমাজের পতন এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মানুষ আর পশুতে তফাৎ এই যে মানুষের জীবন চিন্তার দ্বারা এবং পশুর জীবন দৈহিক প্রয়োজনের তাড়নায় পরিচালিত হয়। আচ্ছা, মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কি? পশু নিজেদের চিন্তা করে, মানে খাওয়া দাওয়া এইটুকু শেষ, তাদের খাওয়া দাওয়া ঘুমানো এইটুকু শেষ, জীবনের চিন্তা শেষ, ঠিক আছে। মানে দৈহিক প্রয়োজন যেটুকু, মানে যত খাবে, ভবিষ্যতে কি খাবে এটা চিন্তা করে না, এখন ক্ষুধা লাগছে তাই খাবে। কিন্তু মানুষ কি করে? জীবন নিয়ে চিন্তা করে। মানুষের জীবন দ্বারা মানুষ চিন্তা করে, তাই না? মানুষ নিজের জন্য চিন্তা করে, অন্য মানুষের জন্য চিন্তা করে, ভবিষ্যতের জন্য চিন্তা করে। মানুষ যত উচ্চে উঠতে থাকে, মানে যত উপরে, মানে র্যাঙ্ক যত বাড়তে থাকে, ভাবের প্রভাব তার জীবনে ততই বাড়তে থাকে। সভ্যতার বিকাশ এবং বিস্তারের মানেই হচ্ছে চিন্তার বিকাশ, ভাবের সম্প্রসারণ। প্রত্যেক যুগেই মানুষ সামাজিক জীবনের একটা না একটা আদর্শ, একটা না একটা পরিকল্পনা নিয়ে তার বেষ্টনীর সম্মুখীন হয়। মানে যে কোনো একটা চিন্তা নিয়েই সামনের দিকে এগিয়ে যায়। মানুষের প্রকৃত ইতিহাস হলো তার মনের ইতিহাস, তার বিভিন্ন আদর্শের, তার বিভিন্ন পরিকল্পনার উৎপত্তি, বিকাশ এবং লয়ের ইতিহাস, এবং তার বিভিন্ন আদর্শ এবং পরিকল্পনার দ্বন্দ্বের মিলনের ও সংমিশ্রণের ইতিহাস। এই যে দ্বন্দ্ব, সংমিশ্রণ আর মিলন অবিরাম ভাবে চলছে আর চিরকালই চলবে। এই দ্বন্দ্ব, এই সংগ্রামে সেই পরিকল্পনায় জয়ী হবে যা দেশ, কাল এবং পাত্রের উপযোগী। যে ধারণা এবং বা পরিকল্পনা এই উপযোগিতার অভাব ঘটে, সেটি শেষে
পরাজিত হয় এবং সমাজ দেহ থেকে কি হয়ে যায়, সম্পূর্ণরূপে নিষ্কাশিত হয়, না হয় সমাজ দেহে অপেক্ষাকৃত নিম্নতর স্থান অধিকার করে পড়ে থাকে। এটাই মানব ইতিহাসের রঙ্গমঞ্চে এইরূপে বিভিন্ন যুগে বিভিন্ন ভাব, বিভিন্ন পরিকল্পনা এসেছে। দুদিনের জন্য নায়কের ভূমিকায় অভিনয় করেছে, তারপরে হয় মঞ্চ থেকে অদৃশ্য হয়েছে, না হয় নায়কের ভূমিকা ছেড়ে কোনো ক্ষুদ্রতর ভূমিকা নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। এরকমই থাকতে হয় তাকে, তাই না? তো এটা আমরা পড়লাম একটা আমাদের জীবনের সাথে মিল রেখে। এখন আমাদের যেটা করতে, বিভিন্ন গঠনের শব্দ খুঁজি। উপরের পদ্যাংশটি থেকে কমপক্ষে 2টি করে সমাস, উপসর্গ এবং প্রত্যয় মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো। প্রথম কলামে শব্দ লিখবে, দ্বিতীয় কলামে শব্দটিকে ভাঙবে এবং তৃতীয় কলামে কিভাবে গঠিত হয়েছে সেটা লিখবে। যেমন কয়েকটা করে দেখানো হয়েছে। যেমন এখানে গঠিত শব্দ, যেমন সমাজ জীবন, এটাকে যদি আমরা ভাঙি, মানে শব্দটি ভাঙলে কেমন হয়, সমাজ যোগ জীবন, এটা সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। সম্প্রসারণ, সমাজ যোগ প্রসারণ, এটা উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। সামাজিক, সমাজ যোগ ইক, এটা প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। তো বাকিগুলো এখানে দেখো আরো আমাদের এখানে লিখে পূরণ করতে হবে। 76 নাম্বার পেজের এই কাজটা আমাদের করে ফেলতে হবে, ঠিক আছে? তো এটা আমরা উত্তরে চলে আসলাম। এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি। যেমন এখানে গঠিত শব্দ এই কটা, 3টা তো দেওয়া আছে, তাই না? এই 3টা আর পড়লাম না। সুখ দুঃখ, ওখান থেকে একটা শব্দ লিখলাম, সুখ দুঃখ, এটা সুখ যোগ দুঃখ, এটা সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। বিষয় সম্পত্তি, বিষয় যোগ সম্পত্তি, এটাও সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। অধিকার, অধিযোগকার, এটা উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। ইতিহাস, ইতিযোগ হাস, উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। নায়ক, নি যোগ অক, প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ। ক্ষুদ্রতর, ক্ষুদ্রযোগতর, প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ। প্রভাব, যোগ ভাব, এটা উপসর্গের মাধ্যমে। এবং দৈহিক, দিক যোগ ইক, এটা প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে এই শব্দটা, ঠিক আছে? তো এখানে চাইলে তোমরা আরো অনেক শব্দ নিয়ে এটা পূরণ করতে পারো। আমরা এখানে কতগুলো নমুনা উত্তর দিয়ে দিলাম, তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। তো এটা হচ্ছে 76 নম্বর পেজে, এই যে 76 নম্বর পেজের এই আলোচ্য বিষয়সমূহ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা শব্দ গঠন নিয়ে আলোচনা করব। শব্দ গঠনের ভিতরে হচ্ছে সমাস, তারপরে এই যে প্রত্যয়, উপসর্গ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি